শুভেচ্ছা সবাইকে। এসি জব কেয়ারের অনলাইন প্ল্যাটফর্মে আজকে আমরা যুক্ত আছি এসি জব কেয়ারের 15তম অনলাইন ব্যাচের সর্বশেষ ফ্রি ক্লাসে। আমি যুক্ত আছি মোহাম্মদ সুলতান মাহমুদ। পুরোটা সময় জুড়ে আজকে আপনাদের সাথে থাকব এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে, আপনারা চাইলে কমেন্টস করে আপনাদের মতামত বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো জিজ্ঞেস করতে পারেন। আমাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে একটু কনফার্ম করবেন যারা শুনতেছেন, বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন এবং যারা আমাকে শুনছেন, যে আমাদের ভয়েস শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা। একটু কনফার্ম করলে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। আর পাশাপাশি কে কোথায় থেকে ক্লাস করছেন কেউ যদি জানাইতে চান তো অবশ্যই জানাইতে পারেন, কমেন্ট সেকশনে মন্তব্য করতে পারেন। ওকে, আচ্ছা, আমরা আমাদের ইন্টারনাল গ্রুপের মাধ্যমে যারা যুক্ত আছেন তাদের মতামত পেয়েছি। এখন ফেসবুকে যারা লাইভ দেখছেন তারা যদি কেউ কনফার্ম করেন তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হতো, যে আমাদের সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমরা মন্তব্যের অপেক্ষায় ছিলাম। তো যাই হোক, আমরা আসলে ধরেই নিচ্ছি যে সবকিছু ক্লিয়ার আছে, আমরা ধরে নিয়ে আগানোর চেষ্টা করতেছি। তো প্রথমে আজকে আমি ম্যাথ ক্লাস নিব আপনাদের, জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথটা আমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ইঞ্জিনিয়ারিংয়ে সাধারণত পড়াশোনা করেছি তাদের জন্য জেনারেল ম্যাথটা গুরুত্বপূর্ণ। এমনিতেও আমাদের অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয় ম্যাথ ডিপার্টমেন্টাল ম্যাথ করতে গিয়ে। তো এখানে যদি ম্যাথের বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে ক্যালকুলেশনে আমরা উইক থাকবো এবং দেখা যাবে যে আমরা ক্যালকুলেশনগুলো স্মুথলি করতে পারবো না। তো সেই জন্য আমাদের আসলে ম্যাথের বেসিকের দিকে জোর দেয়া এবং আবার বুয়েট প্যাটার্নে আমরা সাধারণত যে পরীক্ষাগুলো দেই এই পরীক্ষাগুলোতেও আমাদের জেনারেল ম্যাথ থেকে প্রশ্ন থাকে এবং ভালো একটা মার্ক থাকে। ইদানিং পিএসসিতে 13 মার্কের একটা জেনারেল ম্যাথের 13 মার্ক থেকে এমসিকিউ থাকতেছে। তো সবকিছু মিলে যে আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, দ্যাট মিনস আমাদেরকে ম্যাথ পারতে হবে এবং খুবই ভালো পারতে হবে, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে যেহেতু আমাদের বেশিরভাগ চাকরি পরীক্ষাগুলো বুয়েটে হয়, তো বুয়েটের চাকরি পরীক্ষাগুলোতে যেহেতু ম্যাথের একটা বৃহৎ অংশ থেকে ম্যাথ থেকে একটা মার্কের বৃহৎ অংশ থাকে, 10-20ও থাকতে পারে। আর হচ্ছে পিএসসিতেও ইদানিং 13 মার্কের বিভিন্ন পিএসসিতে তো বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন সময় পরীক্ষা হয়। সর্বশেষ একটা পরীক্ষাতেই 13 মার্ক ছিল ম্যাথ থেকে। তো তার মানে আমরা আসলে ম্যাথটা আমাদের লাগবে, সেটা আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হই, আমি বুয়েট প্যাটার্নে প্রিপারেশন নেই, আর আমি পিএসসি প্যাটার্নে পরীক্ষা দিই না কেন। তো এই শুধু ম্যাথের বিষয়টা হচ্ছে অনেকেই কমেন্টস করছেন। হ্যাঁ, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের বেসিক ডেভেলপ করার জন্য হইলেও ম্যাথে গুরুত্ব দেওয়া দরকার সবকিছু মিলায়ে। তো যেহেতু আমরা শুধু এখানে বেসিকের জন্য আসি নাই, আমরা শুধু মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে ম্যাথ শিখবো তা না, আমার চাকরি পরীক্ষাগুলোতেও ভালো মার্ক ক্যারি করতে হবে ম্যাথ থেকে। এবং এটা যায়, ম্যাথ থেকে আসলে দেখা যায় যে যদি 20 মার্ক থাকে 20ও তোলা যায়, 10 থাকলে 10ও তোলা যায়, 10-এ 10 তোলা যায়, খুব ইজিলি তোলা যায় একটু পারলেই। তো এই জন্যই আসলে আমরা ম্যাথটা একটু ভালো করে করব। আর আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিয়েছি, এখন অনেকে যুক্ত হয়েছেন, আমি আরেকটু সংক্ষেপে পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, আমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বিটিসিএল কর্মরত আছি এবং এসি জব কেয়ারের সিনিয়র শিক্ষক। অনলাইন ব্যাচে ম্যাথ এবং হচ্ছে ইলেকট্রনিক্স পার্টটা করাই, আর অফলাইন ব্যাচে ইলেকট্রনিক্স করাই। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এখন আপনারা চাইলে যদি পরিচিত কেউ থেকে থাকেন কমেন্ট সেকশনে জানাইতে পারেন এবং আপনার যে কোনো মন্তব্য আপনি কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে কমেন্ট সেকশনে অ্যান্সার করার চেষ্টা করবো। আর যারা আমাদের অ্যাপসের মাধ্যমে যুক্ত আছেন তারা কোনো সময় কোনো কিছু জানতে চাইলে বা জানাইতে চাইলে, কোনো কিছু বলতে চাইলে আপনি মাইক্রোফোনটা অন করে কথা বলতে পারেন। আচ্ছা, তো প্রথমে আমরা যেহেতু ম্যাথ নিয়ে কথা বলতেছি, তো ম্যাথের একটু সিলেবাসটা বোঝার চেষ্টা করব, দেন হচ্ছে আমরা বাকি আলোচনাটুকুতে যাব। তো ম্যাথের সিলেবাস হচ্ছে আমরা বুয়েটটাকেই যদি আইডিয়াল হিসেবে ধরি, বুয়েট প্যাটার্নটাকে নিয়েই যদি চিন্তা করি, আমাদের পরীক্ষাগুলো সাধারণত বুয়েট, মিস্ট, ডিপিআই এবং পিএসসি এই জায়গাগুলোতে হয়ে থাকে বেশিরভাগ সংখ্যক পরীক্ষা। আমি সবার কথা বলিনি, বেশিরভাগ পরীক্ষাগুলো আমাদের প্রায় 80% পরীক্ষা আপনার বুয়েটে অনুষ্ঠিত হয়, কিছু পরীক্ষা আছে সেটা পিএসসিতে অনুষ্ঠিত হয়,
আর এগুলো প্রায় হচ্ছে আপনার 5% বা 10% পরীক্ষা এই জায়গাগুলোতে অনুষ্ঠিত হয়। আরো কিছু পরীক্ষা আছে, কিছু প্রতিষ্ঠানের পরীক্ষা নিজেরা নেয়, কিছু পরীক্ষায় আইবিএকে দিয়ে 2-1টা পরীক্ষা নিয়ে আনা হয়। তো সবকিছু মিলে যেহেতু বেশিরভাগ সংখ্যক পরীক্ষা আমাদের এই জায়গাগুলোতে অনুষ্ঠিত হয়, তো এই জায়গাগুলোকে চিন্তা করে আমি যদি ম্যাথের সিলেবাসটাকে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এই জায়গাগুলোতে নন ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আগে একটা সময় ছিল যখন আসলে নন ডিপার্টমেন্টে খুব অল্প মার্ক পেয়েও চাকরি পাওয়া যাইতো, ঠিক আছে, কিন্তু এখন যেটা হচ্ছে, এখন পিজিসি বা আমাদের পাওয়ার সেক্টর যেগুলো আছে বেশিরভাগ গুলাতে মানে বেশিরভাগ বললে ভুল হবে, কিছু কিছু যেটা আমাদের পদ সংখ্যা বেশি থাকে ওই জায়গাগুলোতে দেখা যায় যে একটা প্রিলিমিনারি পরীক্ষা হয়, সেখানে ম্যাথ থাকে। তো আবার দেখা যায় যে হচ্ছে লিখিত যে পরীক্ষাগুলো হয় সেখানে ম্যাথ থাকে। মানে ম্যাথ আসলে আমাদের সব জায়গাতেই থাকে। তো নন ডিপার্টমেন্টের প্রশ্নটা যদি আমি একটু আপনাদের নন ডিপার্টমেন্টের পার্টগুলো একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি যদি বুয়েটকে আইডিয়াল ধরে কথা বলি, তাহলে আমাদের এখানে হচ্ছে আপনার বাংলা থাকবে, 2 নাম্বার হচ্ছে ইংলিশ থাকবে, 3 নাম্বার হচ্ছে ম্যাথ, 4 নাম্বার জিকে, এবং আর একটা পার্ট এখানে অ্যাড হয়, সেটা হচ্ছে পাওয়ার সেক্টরের পরীক্ষাগুলো হইলে পাওয়ার সেক্টর পিএস। তো যদি পাওয়ার সেক্টর ছাড়া হয় সেই ক্ষেত্রে পাওয়ার সেক্টর থাকে না, যেমন পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকো এইগুলোতে পরীক্ষা হলে পাওয়ার সেক্টর থেকে এমসিকিউ 10টা এমসিকিউ থাকতে পারে, 10 মার্ক থাকতে পারে, 10 মার্ক প্রায়। আমি মোস্ট অফ দ্য কেস ব্যাখ্যা করতেছি, আমি ইন্ডিভিজুয়ালি সবগুলোর কথা বলতেছি না, বা আমি সবগুলাকে এক জায়গায় করেও বলতেছি না। তো আমি যেটা বলতেছি মেজরিটি কেসের কথা বলতেছি। আর বাংলা ইংলিশ মিলে যদি এখানে 10 থাকে, এখানে সেই ক্ষেত্রে বাংলা ইংলিশ মিলে 10 থাকতে পারে, তারপর এখানে 10 থাকতে পারে, আর জিকেতে 10 থাকতে পারে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই প্যাটার্নে আমাদের বুয়েট, মিস্ট এবং ডিপিআই এ পরীক্ষা অনুষ্ঠিত হয় বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু জায়গায় আবার যদি পাওয়ার সেক্টর না থাকে, সেখানে এখানে 10-10-এ 20 হইতে পারে, আবার এখানে 20-20-এ 40 হইতে পারে। নন ডিপার্টমেন্টে 60ও থাকতে পারে। নন ডিপার্টমেন্টে সাধারণত 40, 50 এবং 60% মার্ক থাকে। হয় 40 থাকবে, 40 মানে 40% মানে 40, 50 মানে হচ্ছে 50% বোঝাচ্ছি, 60 মানে হচ্ছে 60% বোঝাচ্ছি। তো এইরকম এই ধরনের প্যাটার্ন গুলাতে আসলে পরীক্ষাগুলো হয়। তো ম্যাথের ক্ষেত্রে যেটা হয়, ম্যাথ এখানে ম্যাথে চাইলে 10-এ 10ই তোলা যায়। হ্যাঁ, খুব একটু পড়াশোনা করলে, একটু প্র্যাকটিস করলে 10-এ 10 তোলা কোনো ব্যাপারই না। কিন্তু আপনার দেখা যাবে যে জিকে বা বাংলা ইংলিশ এগুলোতে আপনি 2-1টা মার্ক ভুল করতেও পারেন, বা একটা আপনার জানা থাকলো না, এগুলোতে হিউজ সিলেবাস, আর ম্যাথ তো একটা লিমিটেড সিলেবাস। তো দেখা যায় যে এইটা কাভার করা সহজ, এবং আপনি ম্যাথের ক্ষেত্রে শিওর হয়ে এমসিকিউ ভরাট করা যায়, যে আমি শিওর অঙ্ক করলেই অ্যান্সার বের হইলেই অ্যান্সারটাকে আমি অপশনের সাথে মিলায় শিওর হয়ে বৃত্ত ভরাট করতে পারি। তার মানে এই জায়গাটাতে খুব বেশি মার্ক ক্যারি করার সুযোগ থাকে, 10-এ 10ও পাওয়া যায়। কিছু কিছু জায়গায় যখন 20 মার্ক থাকে, সেখানে 20-এ 20ও তোলা যায়, ঠিক আছে, যদি একটু পড়াশোনা করা যায়। তো যাই হোক, তো ম্যাথের যেহেতু আমাদের নন ডিপার্টমেন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখে, সেই জন্য আমরা ম্যাথ নিয়ে, আমি যেহেতু ম্যাথের মানুষ, ম্যাথের টিচার, আমি এখন ম্যাথ নিয়ে কথা বলবো। তো ম্যাথের জন্য আমরা প্রথমে আজকে পাটিগণিত নিয়ে কথা বলবো, এবং পাটিগণিতের গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে ঐকিক নিয়ম। যেহেতু আমাদের আজকে ফ্রি ক্লাস, তো ফ্রি ক্লাসে আসলে আমি যদি সংখ্যা থেকে শুরু করি, তাহলে দেখা যাবে যে 1 ঘন্টার ক্লাস, তো ওই সংখ্যার প্রাথমিক আলোচনাগুলো করতে করতেই আমাদের 1 ঘন্টা চলে যাবে। তার মানে মাঝখান থেকে আমি কিছু আসলে শিখাইতে পারবো না। তো এখন এমনও অনেকেই আছেন যারা হয়তো আমাদের ক্লাস করতেছেন এখন, কিন্তু আমাদের এখানে ভর্তি নাও হইতে পারে। তো যে ভর্তি না হোক এমন যদি স্টুডেন্ট থাকে যে সে ভর্তি হবে না, তো সে কিছু শিখে যায়, একটা কিছু শিখে যায়। তো এই জন্যই আমি আসলে কিছু শিখাইতে চাবো, আর শেখানোর জন্যই আমি আসলে ঐকিক নিয়মটা দিয়ে শুরু করব। তো ঐকিক নিয়ম শুরু করার আগে আমরা যদি ম্যাথের সিলেবাসটা একটু দেখি, যে কোন অধ্যায়গুলা, কোন বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বুয়েট প্যাটার্নে, যে কোন জায়গাগুলো থেকে আমাদের প্রশ্নগুলো বেশি থাকে। তো এটা যদি দেখার চেষ্টা করি, তাহলে আমি একদম ইন্ডিভিজুয়ালি যদি বলি, প্রত্যেকটা অধ্যায়কে নিয়ে যদি বলি, তাহলে প্রথমে যদি বাস্তব সংখ্যার অধ্যায় থাকে, বাস্তব সংখ্যা বা এটাকে আমি সংখ্যা নামেই বলি, সংখ্যার অধ্যায় থেকে কিছু টাইপ আছে, এই টাইপগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন মৌলিক সংখ্যা, মৌলিক, যৌগিক সংখ্যা, তারপরে হচ্ছে 2 নম্বরে যদি বলি যে হচ্ছে মূলদ অমূলদ সংখ্যা, মূলদ অমূলদ, আচ্ছা আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ। 3 নম্বরে হচ্ছে ভাজক সংখ্যা, ভাজক সংখ্যা মানে ভাজক সংখ্যা না,
ভাজক সংখ্যা, ভাজক কয়টি, কয়টি ভাজক আছে, হ্যাঁ এই টাইপের ভাজক বের করা। আচ্ছা, আরেকটা হচ্ছে ভগ্নাংশ রিলেটেড, ওই যে ছোট বড়, এইটা সাধারণত আমি ভগ্নাংশের ভেতরে দেখাই, তাই এখানে দেখালাম না। তার মানে সংখ্যার অধ্যায় থেকে যদি আমরা প্রশ্ন বিশ্লেষণ করে আমরা যেটা দেখেছি যে বুয়েটে এই তিনটা টাইপের মধ্য থেকে প্রশ্ন ছিল, এর বাহিরে আসলে খুব কম গেছে বা যায়নি এই টাইপের। তো সংখ্যা রিলেটেড কিছু আপনার মেন্টাল অ্যাবিলিটি আছে, সে মেন্টাল অ্যাবিলিটি গুলো আবার অঙ্কের ভেতরে না, এই জন্য আমি এখানে দেখাচ্ছি না। যেমন একটি সংখ্যা তার অর্ধেক, তার সিকি, এতগুলো যোগ করলে এত হয়, সংখ্যাটি কত। তো এইগুলো আসলে মেন্টাল অ্যাবিলিটি টাইপের সংখ্যার অঙ্ক। তো ওগুলাকে আমি আসলে এই ক্যাটাগরিতে ভাগ করি নাই, ওইটা মেন্টাল অ্যাবিলিটি যেহেতু, ওইটা মেন্টাল অ্যাবিলিটি দিয়েই পারা যাবে, ঠিক আছে। তো মূলত আসলে এই টাইপের প্রশ্নগুলাই এই তিনটা জায়গা থেকেই বুয়েটে এবং পিএসসি থেকে শুরু করে সব জায়গার চাকরির পরীক্ষায় এমসিকিউ আকারে বেশি থাকে। তো আমরা সংখ্যার অধ্যায় থেকে আমরা সবই করব ধারাবাহিকভাবে, আমরা বেসিক থেকে শুরু করে আপডেট পর্যন্ত, বিসিএস এ আসা প্রশ্নগুলো পর্যন্ত আমরা সলভ করব, জিরো থেকে শুরু করব, প্রথম থেকে। কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমি জাস্ট আগে মার্কিং করতেছি। এমনও হইতে পারে এখানে অনেক স্টুডেন্ট থাকবে যারা ভর্তি হবে না, তারা অ্যাটলিস্ট জেনে গেল কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, তারা ওগুলো ভালোভাবে কমপ্লিট করলো। তো আসলে ফ্রি ক্লাস তো আসলে সবার জন্য, যারা ভর্তি হবে তাদের জন্য, যারা ভর্তি হবে না তাদের জন্য। যারা ভর্তি হবে তাদেরকে এগুলো তো আমরা করাবোই, পাশাপাশি আমরা জিরো থেকে একদম বেসিক লেভেল থেকে শুরু করে বিসিএস এ আসা প্রশ্নগুলো পর্যন্ত আমরা সলভ করব ধারাবাহিকভাবে। আচ্ছা, তো 2 নাম্বার যেটা 2 নাম্বার অধ্যায়, এখানে আসলে ভগ্নাংশ। তো ভগ্নাংশের ছোট বড় বের করা, এই টাইপের প্রশ্ন আসছে, বহুবার আসছে, ছোট বড়। তারপর হচ্ছে 2 নাম্বার যদি বলি যে ভগ্নাংশের হচ্ছে লসাগু গসাগু, লসাগু গসাগুর মধ্যেও এটা আমি দেখাইতে পারি, সমস্যা নেই। তো ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশে রূপান্তর করা দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশ। তারপর হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এই টাইপের প্রশ্নগুলা ভগ্নাংশ অধ্যায় থেকে থাকে। বুয়েটে সাধারণত ছোট বড় বের করাটা বেশি দেয়, আর বুয়েটের বাহিরে পরীক্ষাগুলো হইলে দশমিক থেকে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ, তারপর ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, এই টাইপের প্রশ্নগুলো বুয়েটের বাহিরে হয়। তো আমরা আসলে ধারাবাহিকভাবে সবই করব, আমরা ইম্পর্টেন্ট টপিকগুলোকে আগে মার্কিং করে দিলাম। হ্যাঁ, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমাদের কথা কি শোনা যায়, বোঝা যায়? একটু কনফার্ম করতে হবে, একদম ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এরপরে আমরা আসলে ভগ্নাংশের পরে আমরা লসাগু গসাগুর অধ্যায়ে যাইতে পারতাম, কিন্তু আমি যেহেতু ইম্পর্টেন্ট অধ্যায়গুলোর কথা বলতেছি, সেই জন্য আমি আগে ধারাবাহিকভাবে ইম্পর্টেন্টগুলো দেখাচ্ছি। এরপরেই আমরা 3 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ঐকিক নিয়ম, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম। তারপরে 4 নাম্বার হচ্ছে শতকরা। তারপরে 5 নাম্বার হচ্ছে লাভ ক্ষতি, 6 নাম্বার হচ্ছে মুনাফা আসল, 7 নাম্বার হচ্ছে বয়স রিলেটেড অঙ্কগুলা, ওই যে পিতা পুত্র যেটাকে বলে। হ্যাঁ, বুয়েটে 10টা পরীক্ষা হইলে 8টা পরীক্ষাতে এখান থেকে অঙ্ক থাকে, পিতা পুত্র খুবই ইম্পর্টেন্ট। তারপরে 8 নাম্বার হচ্ছে, আমি কোনো কিছু বাদ দেইনি সম্ভবত, 8 নাম্বার হচ্ছে এটা যেহেতু বীজগণিতের জিনিস, তারপরেও যেহেতু ইম্পর্টেন্ট গুলাকে আমি আইডেন্টিফাই করতেছি, সেই জন্য এখানে দিচ্ছি সম্ভাবনা বিন্যাস সমাবেশ। বিন্যাস সমাবেশ। 9 নাম্বার হচ্ছে সম্ভাবনা। আচ্ছা, বুয়েটে সচরাচর তারপরে আরো বীজগণিতের আরো যে জিনিসগুলো আছে, মান নির্ণয়, হ্যাঁ এগুলো আমি লিখলাম না, এগুলো বীজগণিতের অধ্যায়ে যখন আমরা যাব, বীজগণিত নিয়ে যখন আলোচনা করব, তখন আমি বীজগণিতের পার্টটা দেখাবো। এখন যদি আমি সব লিখতে যাই তাহলে আজকে আর কিছু পড়াইতে পারবো না, একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের বুয়েটের সচরাচর আমি যে 9টা টপিকের নাম লিখে দিলাম। দেখা যাবে যে বুয়েটে যদি কোনো চাকরি পরীক্ষা হয়, এই 9টা টপিকের মধ্য থেকেই প্রায় 7টা থেকে 8টা অঙ্ক কমন পাওয়া যাবে। এই জায়গাটুকু থেকেই, এই টপিকগুলো থেকেই প্রায় 7 থেকে 8টা অঙ্ক কমন পাওয়া যাবে যদি 10টা অঙ্ক থাকে। তো
বিষয়টা আসলে কমপ্লিট করতে পারলে, এই টপিকগুলো কমপ্লিট করতে পারলে অনেক সময় কপাল ভালো হইলে 10টাও পাওয়া যাইতে পারে। তো বিষয় হচ্ছে যে আসলে এটা নির্ভর করবে যে আমাদের মানে লাক কতটা ফিভার করে। হ্যাঁ, তবে লাক ফিভার না করলেও আমি যতগুলো টপিক লিখছি এর মধ্য থেকেই প্রায় 7 থেকে 8টা প্রশ্ন কমন পাওয়া যাবে হুবহু। তো এখন আমি যেহেতু আজকে ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব, তাই আমি ঐকিক নিয়মের অধ্যায়ে ঢুকবো। তার আগে আমি একটু সবার কাছে প্রশ্ন করতে চাই, যেটুকু বিষয়ে আলোচনা করলাম এইটুকু বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এইটুকু বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু কারো প্রশ্ন নাই, তাহলে আমরা এখন ঐকিক নিয়ম নিয়ে একটু কথা বলবো। তারপরেই আসলে আমরা ঐকিক নিয়মের অঙ্কগুলো প্র্যাকটিস করা শুরু করব। ঐকিক নিয়মটা হচ্ছে, আমরা যেমন যেহেতু এখানে সবাই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো ঐকিক নিয়মটাকে যদি আমি আপনাদের সহজে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, ঐকিক নিয়মটা শব্দটা আসছে আসলে এক থেকে ঐকিক, ঐকিক এক শব্দটা থেকে। তো ঐকিক নিয়ম মানে অঙ্কটা ম্যাথের ক্ষেত্রে আমরা যেমন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমার মনে হয় যে আমাদের যারা লাইভে আছে এবং আমাদের যারা ক্লাস করতেছে প্রায় 99% স্টুডেন্ট এখানে হচ্ছে ইলেকট্রিক্যালের। তো আমি সেই জন্য ইলেকট্রিক্যালটাকে বেস করে উদাহরণ দিচ্ছি যে ঐকিক নিয়মটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং এর যেমন ডিসি সার্কিট আপনি না বুঝলে ঐকিক নিয়ম বুঝবেন না, ঠিক অনুরূপভাবে মানে ডিসি সার্কিট না বুঝলে যেমন আপনি ডিপার্টমেন্টের অন্য পার্টগুলো বুঝবেন না, বা এসি সার্কিট, এসি মেশিন, ডিসি মেশিন, ইলেকট্রনিক্স, এগুলো যেমন আপনাকে বোঝানো যাবে না সহজে ডিসি সার্কিট না বুঝলে, ঠিক অনুরূপভাবে ঐকিক নিয়মটা হচ্ছে ম্যাথের বেসিক, আসলে ম্যাথের বেস। যদি ঐকিক নিয়ম আপনার ক্লিয়ার না থাকে তাহলে আপনি এর পরের অধ্যায়গুলো আসলে খুব ভালো বুঝবেন না, শতকরা বুঝবেন না, তারপরে লাভ ক্ষতি বুঝবেন না, আপনার মুনাফা আসল বুঝতে একটু প্রবলেম হবে যদিও এটা সূত্র দিয়ে হয়ে যায়, আরো কিছু মেন্টাল অ্যাবিলিটি টাইপের প্রশ্নগুলাও বুঝবেন না, মেন্টাল অ্যাবিলিটি টাইপের প্রশ্নগুলাও আসলে আপনার বুঝতে সমস্যা হবে বা করতে সমস্যা হবে। তার মানে ঐকিক নিয়মটাকে আমরা বলতেছি ম্যাথের একটা বেস পার্ট, বা ম্যাথের মানে আমাদের ম্যাথ বলতে আমরা যা বুঝি তার বেসিক হচ্ছে ঐকিক নিয়ম, বা তার বেস হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম যত ভালো বুঝবেন পরের অধ্যায়গুলো, পরের টাইপের অঙ্কগুলো তত সহজে করতে পারবেন। তো ঐকিক নিয়মটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। যেহেতু এক শব্দটা থেকে ঐকিক আসছে, তার মানে আমরা বলতে পারি যে কোনো কিছুকে কোনো একটা মান দেয়া থাকবে, সেটাকে আগে এক ইউনিটে বের করবো, আগে একজনেরটা বের করব বা একটার ক্ষেত্রে বের করব, বের করার পরে যেখানে যাইতে বলবে সেখানে যাব। ধরেন বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য, ধরেন আপনাকে 5টা কলমের দাম দিয়ে দিলাম, দিয়ে বললাম যে 10টা কলমের দাম বের করেন, ঠিক আছে? বা 5টা কলমের দাম দিয়ে আপনাকে বললাম 8টা কলমের দাম বের করেন। তো আপনি কিভাবে করবেন? ঐকিক নিয়ম বলতেছে যে 5টা কলমের দাম যদি আমি আপনাকে বলে দেই, আপনি 5টা থেকে আগে একটার দাম বের করবেন, একটা থেকে বের করে একটা বের করার পর আমি যেখানে যাইতে বলবো সেখানে যাবেন। আমি যদি 10টাতে যাইতে বলি, 10টার দাম জানতে চাই, তাইলে আপনি 10টাতে যাবেন। আমি যদি 20টার দাম জানতে চাই, আপনি 20টাতে যাবেন। এখন সহজে আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে যদি বলতে পারি যে, আপনাকে বললাম যে এক হালি ডিমের দাম হচ্ছে এত টাকা, তাইলে 2 হালির ডিমের দাম কত? আপনি কিন্তু ইজিলি করতে পারবেন যে এক হালি মানে এক হালির এত, 2 হালির কত, 2 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনাকে বলবো এক হালি ডিমের দাম এত টাকা, হ্যাঁ, আপনাকে বললাম যে 7টা ডিমের দাম কত, এবার কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। সমস্যা হবে না? এবার একটু সমস্যা হবে, বেশি সমস্যা হবে না। আমি জানি আপনারা এগুলো সবই বোঝেন, সবই পারেন, তারপরেও একটু বেসিক থেকে বলতে হবে। আমি তো আসলে সবই পারেন ধরে নিয়ে মাঝখান থেকে আলোচনা করতে পারি না, আমাকে তো সিকোয়েন্সে যাইতে হয়। তো সেই জন্যই আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইবার কিন্তু আপনার একটু খটকা লেগে গেছে, একটু হালকা হইলেও খটকা লাগছে যে আমি হালি বললাম, হালি বলে আবার টিতে আসলাম। তো তার মানে এই হালিটাকে আগে টিতে নিতে হবে, মানে যে কয়টার কথা বলতেছে ওই কয়টাতে যদি নিতে চাই, এক হালি সমান কয়টি আগে এটা বের করে নিতে হবে। তো এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে ঐকিক নিয়মের ধারাবাহিকতা। মানে যে কয়টা যার দাম দেওয়া থাকবে সেখান থেকে আগে একক বা ইউনিটে নিব, একক শব্দ থেকেই আসলে ঐকিক। তো এককে নিব, নেওয়ার পরে যেখানে যাইতে বলবে সেখানে যাব। আশা করি বুঝতে পারছি। বুঝছি সবাই? বুঝছি? রিপ্লাই করেন, বুঝতে পারছেন কি কি বলছি? ওকে,
আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা আরো একটু বিষয় ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, আচ্ছা দেখি একটু আমাদের কেউ কোনো মন্তব্য করেছে কিনা। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার এই ক্ষেত্রে আমাদের দুইটি সম্পর্কের কথা মনে রাখতে হবে, দুইটা সম্পর্ক বুঝতে হবে। আসলে দুইটা সম্পর্কগুলা হচ্ছে যে একটা হচ্ছে সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক মানে আমরা তো রিলেশন শব্দটার সাথে সব থেকে বেশি পরিচিত। এখন রিলেশন বললে আবার কে কি মনে করে, এই জন্য আসলে ওই সব রিলেশন না, মানে ইংলিশ না বলে বাংলা বললাম, সম্পর্ক। তো ইংলিশেও বলা যায় যে রিলেশন, দুইটা রিলেশন মনে রাখতে হবে, সরল রিলেশন। হ্যাঁ, আসলে যেহেতু লাইভ ক্লাস এবং মানে এটা আসলে রেকর্ডেড থেকে যাবে এবং ডকুমেন্টস আকারে থেকে যাবে, সবাই যে কোনো সময় চাইলে যে কোনো সময় দেখতে পারবে। তো এই জন্য এখানে কথাবার্তাগুলো একটু মানে গোছায় টোছায় বলতে হবে, তাই না? এমন কিছু বলা যাবে না যেটা পরে আবার ওইটা নিয়ে একটু আলোচনা সমালোচনা হয়। তো আমি আসলে আলোচনা সমালোচনা পছন্দ করি, তো আমি আসলে ওইরকম মানুষ না, কিন্তু তারপরেও যে অনেকেই মন খারাপ করতে পারে, কষ্ট পাইতে পারে, সেই জন্য আমি আসলে ভদ্রভাবে পড়াচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সরল সম্পর্ক বলতে বুঝবো যে যেমন বাড়লে বাড়তেছে, কমলে কমতেছে। যদি বাড়ে তাহলে বাড়তেছে, কমলে কমতেছে। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে যে আমি যদি বলি 5টা কলমের দাম, 5টি কলমের দাম 20 টাকা হলে, 5টি কলমের দাম 20 টাকা, আমি বললাম 5টা কলমের দাম 20 টাকা, তাইলে 10টা কলমের দাম কত? কয়টার দাম কত? 10টা কলমের দাম কত? আমি বুঝতে পারতেছি কত হবে, তবে আমি একটা সহজ উদাহরণটাকেই চুজ করছি। সেটা হচ্ছে 5টা কলমের দাম 20 টাকা, তাইলে এখান থেকে আমাদের ঐকিক নিয়ম কি বলে? একটার দাম বের করব, তাইলে একটি কলমের দাম কত হবে? 5টার দাম যা হবে নিশ্চয়ই একটার দাম তার থেকে কম হবে, তাই কি না? কম হবে না? অবশ্যই কম হবে। তাহলে আমরা বলতে পারি যে 20টির দাম, একটির দাম কম হইলে যেখানে কমবে সে তখন ভাগ হবে, তাই তো? আচ্ছা, এখন যদি বলি আমি যে কয়টা কলমের কথা বলছিলাম? 20টি। 20টি কলমের দাম কত? 10টি বলছিলাম, ওকে, তাহলে 10টি দিলাম। 10টি কলমের দাম কত? এখন কি আমি বের করতে পারবো? কত হবে? 20/5, তারপর ইন্টু কত হবে? 10। ওকে ফাইন। আচ্ছা, কত হবে তাহলে? এটাতে এটাকে কাটলে 2 হবে, 2 দিয়ে এটাকে গুণ করলে 40 টাকা হবে। আচ্ছা, এখানে সরল সম্পর্কটা আসলে কোনটা? সরল সম্পর্ক হচ্ছে কলমের দাম কত ছিল? 20 টাকা ছিল, তাই না? 5টা কলমের দাম 20 টাকা ছিল। এবার কলমের সংখ্যাও বাড়ছে এবং টাকার পরিমাণও বাড়ছে না? 5টা কলমের দাম ছিল 20 টাকা, এবার কলমের সংখ্যা হয়ে গেছে 10টি এবং টাকার সংখ্যাও হয়ে গেছে 40 টাকা। তার মানে যেহেতু কলমের সংখ্যাও বাড়ছে এবং টাকার সংখ্যাও বাড়ছে, এটাও বাড়ছে এটাও বাড়ছে, তাই এটাকে বলা হচ্ছে সরল সম্পর্ক। কি বলা হচ্ছে? সরল সম্পর্ক, যে এইটা বাড়লে ওইটাও বাড়তেছে, সেই জন্য এটাকে আমরা কি বলতেছি? সরল সম্পর্ক। বুঝাইতে পারছি সরল সম্পর্কটা? আচ্ছা ওকে, ঠিক আছে। কেউ কোনো কিছু অ্যান্সার করছে? আচ্ছা, এগুলো একদম একদম ছোট বাচ্চা কাচ্চার অঙ্ক। আমি প্রথমে ছোট বাচ্চা কাচ্চার অঙ্ক দিয়ে শুরু করলাম, তো আসলে এটা অঙ্ক না, এটা সরল সম্পর্ক বোঝানোর উদ্দেশ্য ছিল। আরেকটা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে উল্টা আর কি, বাড়লে কমে কমলে বাড়ে, এই টাইপের। বাড়লে কমে কমলে বাড়ে। আসলে এই সম্পর্কগুলো বোঝা আমাদের কাছে জটিল মনে হইতে পারে, কারণ আমরা আসলে নর্মাল যে সম্পর্ক বলতে, রিলেশন বলতে যা বুঝি সেটাই আসলে জটিল ব্যাপার, তাই না? যে এত সহজে কেউ কাউকে বোঝে না, এবং যদি বুঝতো, সম্পর্কগুলো সুন্দর করে বুঝতো, তাহলে মনে হয় অনেক কিছুর মানে পূর্ণতা অন্যভাবে পাইতো। যাই হোক, আমার আসলে ওইদিকে আলোচনার বিষয় না, আলোচনার বিষয় হচ্ছে আমার এই ঐকিক নিয়ম করতে গিয়ে এই সম্পর্কগুলা বোঝাটা কতটা জরুরি, এটা হচ্ছে কথা। আসলে আমার এই সম্পর্কগুলা বোঝাটা তেমন কোনোই জরুরি না, কোনোই জরুরি না। শুধু আমরা যদি একটা জিনিস বোঝার চেষ্টা করি বা একটা জিনিস মনে রাখি, তাহলেই আসলে ঐকিক নিয়মের সব টাইপের অঙ্ক আমরা করতে পারবো। ঐকিক নিয়মের সব টাইপের অঙ্ক আমরা করতে পারবো। একটা হচ্ছে যে বাড়লে বাড়ে সরল সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই সম্পর্কগুলো যদি আমি না বুঝতে চাই,
তাহলে আমি একটা জিনিস মনে রাখবো। কোনটা মনে রাখবো? একটা জিনিস, সহজ একটা জিনিস, যে যদি বৃদ্ধি পায় তাহলে গুণ হবে, যদি কমে যায় তাহলে ভাগ হবে। বৃদ্ধি পাইলে কি হবে? আর কমলে, জাস্ট এইটুকু বুঝতে পারলেই আসলে আমাদের ঐকিক নিয়মে আর তেমন কিছু নাই। আচ্ছা, আমাদের আপনারা হয়তো অবশ্যই অবগত যারা ফেসবুক লাইভে আছেন যে আমাদের একটু মানে সীমাবদ্ধতা আছে, যে কারণে আমাদের আসলে একটা ক্লাসের একটা মাঝখানে বা আধা ঘন্টা ক্লাস হওয়ার পরে আমাদের লিঙ্কটাকে চেঞ্জ করে দিতে হয়। তো এই জন্য আমরা আসলে 5 মিনিটের একটা ব্রেকে যাব, 1 মিনিটের একটা ব্রেকে যাব, যে আমাদের লিঙ্কটাকে জাস্ট শুধু চেঞ্জ করে দেব। যারা লাইভে আছেন আমরা আশা করছি যে ধৈর্য ধরে আর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। এরপর আসলে আমরা 3 ধাপের ঐকিক পর্যন্ত অঙ্ক করব আজকে। আর কোনো কথা হবে না, সরাসরি অঙ্ক হবে। তো আসলে লাইভে যারা আছেন তাদেরকে চলে যেতে হচ্ছে না, কারণ আমিও লাইভে আছি। ব্রেক নিচ্ছি বলতে কি, আমাদের অ্যাপসের মাধ্যমে যারা যুক্ত আছে তারা শুধু আলাদা হয়ে গেছে। হ্যাঁ, কমেন্টের রিপ্লাই, কমেন্টে কেউ কি কিছু জিজ্ঞেস করছে কি? কই, আমি তো দেখতে পাচ্ছি না। আসতেছে না, ওইটাই তো লিখছি। প্রশ্নটা বলেন আমাকে। দেন দেন দেন, বসে থাকার থেকে লোকজন তো বের হয়ে চলে যাবে, বেশিক্ষণ থাকবে না। আচ্ছা, হ্যাঁ ভাই, আপনি বলেছিলেন বুয়েট প্যাটার্ন 10টার মধ্যে 8টা প্রশ্ন এই টপিকগুলো থেকে আসবে। আমার প্রশ্ন হলো 7টি পাটিগণিত অংশের মধ্যে 10টা প্রশ্নের মধ্যে 8টা, নাকি টোটাল ম্যাথের 10টা প্রশ্নের মধ্যে 8টা? আপনার প্রশ্নটা বুঝি নাই, আর একবার একটু পড়ি। 8টি প্রশ্ন এই টপিকগুলো থেকে আসবে। আমার প্রশ্ন হলো, এটা কি পাটিগণিত অংশের 10টা প্রশ্নের মধ্যে 8টি, নাকি টোটাল ম্যাথের 10টা প্রশ্নের মধ্যে 8টি? আচ্ছা, আমি ম্যাথের যে টপিকগুলো লিখেছি সেই টপিকগুলোর মধ্য থেকে আপনার 10টা প্রশ্ন থাকলে প্রায় 7 থেকে 8টা প্রশ্ন ওই টপিকগুলো থেকেই কমন থাকবে। আমি যে টপিকগুলোর নাম লিখেছি, জিজ্ঞেস করেছেন এসকে রায়হান আহমেদ, তো আপনার জন্যই। আর একজন লিখছেন এল ফোরকান। হ্যাঁ, তুমি তো আমার খুব পছন্দের মানুষ ভাই। তো অনেকদিন পর তোমাকে দেখতেছি, তাও আবার এখানে ফেসবুক স্ক্রল করতে আপনার ভিডিও সামনে আসলো। ভালোবাসা ভাই, তুমি মনে হয় এখন রাশিয়ায় আছো না দেশে আসছো, আমি জানি না, একটু সম্ভব হলে জানাই দিও। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে? না, নাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার আমাদের কারো যদি কোনো আমাদের কোর্স টোর্স সম্পর্কে, কারো যদি কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে, তাহলে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমি আসলে প্রশ্নগুলোর মাঝে মাঝে প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। তো ঠিক আছে, তাহলে আমি এবার আমার পরবর্তী আলোচনা বা পরবর্তী পড়াশোনা, আমি পড়াশোনায় চলে যাই। আমি পড়াশোনাটা আরও গোছায়া করাইতে পারতাম, এবং এটা যদি একটা ক্লাসে শেষ না হইতো। যেহেতু আমাদের একটাই ক্লাস, আমি আসলে কোনটা থেকে কোনটা করাবো এইটা বোঝাটা খুব জটিল হয়ে যাচ্ছে, যে আসলে আমাকে অনেক কিছুই করাইতে ইচ্ছা করছে। তো আমি আপাতত বিসিএসে আসা কিছু প্রশ্ন, 2-3টা প্রশ্ন, এবং আমি আসলে 3 ধাপের ঐকিক, যেটা নিয়ে আসলে সবার একটা সমস্যা থাকে, অনেকেরই শর্টকাট মারে, অনেকেই অনেক কিছু করে, তা এইটা আসলে আমরা লজিক্যালি করার চেষ্টা করব। এই 2-3টা বিসিএসে আসা প্রশ্ন এবং 3 ধাপের ঐকিকটা করব। এরপর আমাদের যেটা রুটিন ক্লাস হবে, রুটিন ক্লাসের ঐকিক নিয়মের 1 নাম্বার টাইপ থেকে আবার আমরা শুরু করব। তো রুটিন ক্লাস মানে যারা ভর্তি হবে তাদেরকে নিয়ে, এবং ওই ক্লাসে আমরা 1 নাম্বার অঙ্ক 1 নাম্বার টাইপ থেকে আবারও শুরু করব। তো অলরেডি মনে হয় আমাদের যারা ভর্তিকৃত ব্যাচ আছে তাদের 1 নাম্বার টাইপের অঙ্ক শেষ। তো তারপরেও আরেকবার আমরা 1 নাম্বার টাইপ রিভিশন দিব, ঠিক আছে? তো যেহেতু আমাদের সময়ও প্রায় শেষের দিকে, তো আমি আসলে প্রথমে কিছু সহজ সরল অঙ্ক, দেন তারপরে আমরা 3 ধাপের ঐকিকটা বুঝাবো। বাস, আমি যদি 3 ধাপের ঐকিকটা আজকে লজিক্যালি বুঝাই দিতে পারি, বা আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় যে আজকের লাইভ ক্লাসটা সার্থক। তো ঠিক আছে, আসেন আমরা প্রথমেই 45তম বিসিএসে আসা একটা প্রশ্ন, যে বলা হচ্ছে কাগজের প্রতি পাতা বিক্রি হয় 81 পয়সায়। কাগজের কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়। 21 পয়সায়। আচ্ছা, পাতা 4 পাতা, 4 পাতা কত পয়সায় বিক্রি হয়?
বিক্রি হয়। আচ্ছা, এটা হচ্ছে 45তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। বিসিএস, তো আমরা একটু যারা পারবো তারা কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবো, আর যারা পারবো না তারা একটু অপেক্ষা করব, তাদেরকে আমি দেখাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে যে ঐকিক নিয়মের বেসিকটা কি ছিল, যেটার মান দেয়া থাকবে আমরা আগে সেটাকে লিখে নিব, তাই তো? অলরেডি মনে হয় একজন অ্যান্সার করছে, যাক গুড। আরো কেউ যদি অ্যান্সার করেন, আমি অ্যান্সারটা দেখতে চাই যে কেউ অ্যান্সার করতে পারছে কিনা। আমার কমেন্ট সেকশনে আমি দেখতেছি যে এখনো কোনো অ্যান্সার আসেনি। আচ্ছা, সম্ভবত কারো কাছে খাতা কলম নাই, এটা একটা ইস্যু। হ্যাঁ, আমাদের গ্রুপে অলরেডি অনেকে অ্যান্সার করছে, ধন্যবাদ, অনেকেরই অ্যান্সার হয়েছে। যে বলা হচ্ছে কাগজের প্রতি পাতা, প্রতি বলতে বুঝাবে এক, প্রতি বলতে কি বুঝাবে? এক, মানে একটি পাতা বিক্রি হয় আসলে 21 পয়সায়। তো বলছে চারটি পাতা কত পয়সায় বিক্রি হবে। এটা বিসিএস আসা প্রশ্ন, অবাক হওয়ার কিছু নাই। তো আমরা কি লিখবো, যে প্রতি পাতা বা একটি পাতা বিক্রি হয় কত পয়সায়? 21 পয়সায়। ওকে, তাহলে আমাদের তো আসলে একটা নির্দিষ্ট সংখ্যার মান দেয়া থাকতো, সেটাকে আগে একে নিয়ে যাইতাম। হ্যাঁ, আরো একজন অ্যান্সার করছেন, গুড। তো এককে নিয়ে যাইতাম, মানে একে নিয়ে যাইতাম। আচ্ছা, হ্যাঁ, এত সহজ ম্যাথ বিসিএস এ আসে? বিসিএস এ তো ম্যাথ আর একটা থাকে না ভাই, কিছু জিনিস তো সহজ থাকে। 45তম আসছে, এটা আমি একদম ধরে দেখাচ্ছি। হ্যাঁ, বিসিএস এর প্রশ্ন ব্যাংক দেখলে বুঝতে পারবেন, কিন্তু প্রশ্ন তো আর একটা থাকে না, কিছু জিনিস সহজ থাকে যেটা সবাই পারবে, কিছু জিনিসে তো বাস দেবেই, সেগুলোও আছে। হ্যাঁ, আচ্ছা, একটি পাতা বিক্রি হয় 81 পয়সায়, তাহলে চারটি পাতায় কত টাকায় বিক্রি হবে, কত পয়সায় বিক্রি হবে? চারটি বিক্রি হয়, তো আমরা কি বললাম, যে একটি যে দামে বিক্রি করবে নিশ্চয়ই চারটির দাম বেশি হবে, তাই না? একটার দাম যা হবে নিশ্চয়ই চারটার দাম বেশি হবে, একদম কমন সেন্স। তো বেশি হইলে কি হবে? গুণ হবে, মানে তার মানে এটা গুণ হবে, কত হবে? 4 গুণন 21। আসলে আমি বাংলা ইংলিশ লিখে ফেলছি, বাংলিশ হয়ে গেছে, তো আসলে এটাতে কিছু মনে করা যাবে না। ঠিক আছে, এখন ঠিক করে দিলাম। তো কত হবে এটা? 4 2 গুণে 8, 4 1 4, মানে 84 পয়সায়, এই তো। আচ্ছা, এখন এই অঙ্কগুলা শর্টকাট বলতে আমরা যেটা বুঝি, মানে এই অঙ্কগুলাতে আমরা যেটা করি সাধারণত, আমরা ছোটবেলায় থেকে শিখে আসছিলাম যে এখানে যেটা থাকে সেটা ভাগ হয়, এখানে যেটা থাকে সেটা ভাগ হয়। তো আমরা কি এইভাবে করব অঙ্ক? না ভাই, বুয়েটে আসা কিছু ম্যাথ আলোচনা করেন। ওকে, বুয়েটে আসা আলোচনা করবো। আচ্ছা আচ্ছা, এটা কি মানে কোথায় কমেন্টস করতেছো? এটা ফেসবুকে না আমাদের এখানে অ্যাপসে? আমি তো এখানে কমেন্টস গুলো দেখতে পাচ্ছি না। ওকে, বুয়েটে আশাগুলোও করবো, সমস্যা নেই, ধারাবাহিকভাবে যাই। আচ্ছা, তো এখন মূলত আমাদের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমরা ঐকিক নিয়ম করার সময় অবশ্যই আমরা কোনো শর্টকাটে যাব না। আমি একটা কথা বলি, ম্যাথ কখনো শর্টকাট হয় না। আর ম্যাথ যদি কেউ শর্টকাটে শেখে, তার লাইফটাই আসলে শর্টকাট হয়ে যাবে। সে আসলে মানে শর্টকাট দিয়ে ম্যাথ করে আসলে চাকরি পাবে এই সম্ভাবনাটা খুব কম। হয়তো পাইতে পারে, আল্লাহর রহমত, আল্লাহ কার কপালে কি লিখে রাখছে, রেজেকে কার কি লিখে রাখছে, এটা ব্যাপার না, ও আল্লাহ হয়তো দিয়েও দিতে পারে। কিন্তু শর্টকাট বলে আসলে ম্যাথের কিছু হয় না। আমরা যে বিভিন্ন ইউটিউব, বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন জায়গায় ভিডিও দেখি, যে এইরকম থাকলে এইরকম হবে, এখানে থাকলে এটা নিচে যাবে, এইভাবে শেখা মানে হচ্ছে মেধাটাকে ধ্বংস করা। এইভাবে শেখা মানেই হচ্ছে যে নিজেকে নিজের ক্ষতি ডেকে আনা। এইভাবে আসলে ম্যাথ হয় না, ম্যাথ হয় বেসিক থেকে। হ্যাঁ, যখন বেসিক ক্লিয়ার হয়ে যাবে তখন শর্টকাট আপনা আপনি হয়ে যাবে। কিভাবে? যখন এই অঙ্কটাই আমরা চাইলে এইভাবেও করতে পারতাম, যে আমরা যখন এই যে বুঝে গেছি যে আসলে কাগজের একটি পাতার বিক্রি হয় এত পয়সায়, চারটি পাতা কত, তাইলে আমরা সরাসরি কি লিখবো? একটি লেখেই কোনো কথা নাই, কোনো কিছু লিখবো না, একটা টান দেবো, টান দিয়ে কি লিখবো? 21 পয়সা। তারপরে চারটি লেখে কোনো কথা নাই, 21 × 4 গুণ করে দিলেই যা হবে সেটাই অ্যান্সার। তো এই যে শর্টকাট, এই শর্টকাট কিন্তু এটা হচ্ছে ক্যালকুলেশন শর্টকাট। কি শর্টকাট? ক্যালকুলেশন শর্টকাট। নিয়ম শর্টকাট হবে না। নিয়ম আমরা কখনোই শর্টকাট নিয়মে শিখবো না। আমরা কি শিখবো? আমরা ক্যালকুলেশন শর্টকাট করা শিখবো। ক্যালকুলেশন শর্টকাট করতে পারলে এটা আসলে আপনা আপনি শর্টকাট হয়ে যাবে। রেফারেন্স বই হিসেবে কোনটা হইলে ভালো হয়? আচ্ছা ঠিক আছে, একটা ভালো প্রশ্ন করছেন যে রেফারেন্স বই হিসেবে কোনটা হইলে ভালো হয়। আচ্ছা, রেফারেন্স বই হিসেবে আমরা ম্যাথের জন্য আমরা যেটাকে ফলো করতে বলি, আমাদের কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে খাইরুল বেসিক ম্যাথ। আর যেহেতু বুয়েট
বুয়েটে আমাদের 80% পরীক্ষা হয়। তো তার মানে আমরা যেখানে পরীক্ষা দিচ্ছি তার সেখানকার একটা আমাদের প্রশ্ন ব্যাংক অবশ্যই লাগবে। এবং এই প্রশ্ন ব্যাংকের জন্য আমরা যেটাকে সাজেস্ট করি সেটা হচ্ছে বুয়েটের যে কোনো প্রশ্ন ব্যাংক, এক্সেপশনালও হইতে পারে, ডায়াগোনালও হইতে পারে, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক রাখতে হবে। তো এই প্রশ্ন ব্যাংকগুলো থাকলে খায়রুল বেসিক ম্যাথ থেকে আমরা প্র্যাকটিস করব এবং তারপর হচ্ছে বুয়েটের প্রশ্ন ব্যাংকটা কভার করব। তো এইটুকু যদি কভার করা যায় তাহলে আসলে ম্যাথের জন্য এর বাহিরে আর কিছু লাগে না। রেফারেন্স বই হিসেবে আমরা খায়রুল বেসিক ম্যাথ রাখবো, আর বুয়েটের নন ডিপার্টমেন্টাল প্রশ্ন ব্যাংক যে কোনো একটা প্রশ্ন ব্যাংক আমাদের রাখতে হবে। এর কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন বিগত চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলাই হুবহু আবার দেয়া থাকে, অনেক ক্ষেত্রে দেখা গেছে। এটা যারা প্রশ্ন ব্যাংক কিনবেন তারা দেখতে পারবেন যে একটা অঙ্ক এমনও হয়েছে 3টা 4টা পরীক্ষায় আসছে। তো তার মানে ওইটা যদি রিপিট হয়েছে, তো রিপিট হওয়ার ইতিহাস আছে। যেহেতু রিপিট হওয়ার ইতিহাস আছে তার মানে আমাদের প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে যে ওখান থেকে হুবহু আমি কমন পাইতে পারি কিছু অঙ্ক। তো এটা আমার জন্য প্লাস পয়েন্ট, হয়তো এমনও হবে ক্যালকুলেশন করা লাগবে না, এমনি দেখেই আমরা বুঝে যাবো যেহেতু প্র্যাকটিস করতেছি। তো এই জন্য আমরা আসলে প্রশ্ন ব্যাংক একটা রাখতে বলি, আর একটা হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ। তবে কেউ যদি এর বাইরে কোনো বই কিনতে চায়, এখানে আমাদের কোনো অভিযোগ নাই, আমাদের কোনো মন খারাপ নাই, আমরা সেটাতেও যার যেটা ভালো লাগে সে সেটা কিনবে, আমরা সেটা দিয়েই পড়াবো, কোনো সমস্যা নেই। তবে যেহেতু এখানে ক্লাস হবে, ক্লাসে তো আসলে 10 জনের 10টা বই হইলে আমার তো 10টা বই নিয়ে আসতে হবে, তাছাড়া তো উপায় নেই। তো এই জন্য আমার পড়ানোর ধরন হচ্ছে আমি প্রথমে বেসিকগুলো আলোচনা করি এবং প্রত্যেক টাইপের অঙ্ক করে দেই, এবং তারপরে ওই টাইপের অঙ্কগুলো যার কাছে যে বই আছে সেই বই থেকে প্র্যাকটিস করতে বলি। তারপর ওইখান থেকে না পারলে সেগুলো আমরা ক্লাসের বাইরে সলভ করার চেষ্টা করি আগে, তারপর যেহেতু 1 ঘন্টার ক্লাস না হইলে আমরা ক্লাসে সলভ করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের পড়ানোর ধরন। তো আপনি চাইলে খায়রুল বেসিক ম্যাথ কিনতে পারেন, এবং খায়রুল বেসিক ম্যাথটা ভালো আলহামদুলিল্লাহ। পাশাপাশি হচ্ছে আমরা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক কিনতে পারেন। আশা করি আপনার প্রশ্নের অ্যান্সার পাইছেন। আচ্ছা, 45তম বিসিএস এর আর একটা প্রশ্ন আছে, দেখি এই প্রশ্নটার অ্যান্সার আপনারা করতে পারেন কিনা। বলা হচ্ছে প্রতি ফুট দড়ি 10 টাকায় বিক্রি হয়। প্রতি ফুট দড়ি 10 টাকায় বিক্রি হয়। আচ্ছা, 60 টাকায় কত ফুট দড়ি পাওয়া যাবে? এইটাও 45তম বিসিএস। আচ্ছা, দেখি কেউ অ্যান্সার করতে পারেন কিনা। কয়জন? কে জানি অ্যান্সার করছে, দেখতে দেখতেই চলে গেল। ওহো, আচ্ছা, এখানে যে কনস্ট্যান্ট হয়ে থাকলো ঘটনা কি? কেউ কোনো রিপ্লাই করে না। স্যার এখান থেকে নন ডিপার্টমেন্টের ক্লাস করে কি আমরা 16তম গ্রেড হবে, এটা 20তম গ্রেডের চাকরির জন্য প্রস্তুতি হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই হয়ে যাবে। যেহেতু এখানে বিসিএস এর প্রিলিমিনারি পর্যন্ত প্রিপারেশন হয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ, শুভ ইসলাম বলছেন আপনার প্রশ্নের অ্যান্সার আশা করি পাইছেন। আল ফুরকান বলছেন দেশে আছি ভাই, শুভকামনা রইল। জি ভাই, তোমার জন্য শুভকামনা রইল। তারপর আমার একজন প্রিয় মানুষ, আমার খুবই কাছের মানুষ, এবং ভাই সম্প্রতি রেলওয়েতে সুপারিশপ্রাপ্ত কামরুল ভাই, উনি আছেন, উনি কমেন্টস করছেন যে ভাই আপনার বোঝানোর কোয়ালিটি অনেক সুন্দর, আপনি শুধু নন ডিপার্টমেন্টের জন্য নন, ডিপার্টমেন্টেও সেরা। ধন্যবাদ ভাই, আপনার আমার পছন্দের মানুষ, তাই হয়তো আপনাকে বেশি ভালো লাগে। যাই হোক, ব্যাপার না, এবং আপনিও অনেক ভালো পড়ান, এটাও আমি জানি। এবং ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাই আসলে সাম্প্রতিক রেলওয়েতে সুপারিশপ্রাপ্ত হয়েছে, তার যেন আগামী জীবন সুন্দর হয়। আচ্ছা, তো এটার অ্যান্সার অনেকেই করে ফেলছেন, অনেকেই অ্যান্সার দিয়ে দিয়েছেন যে 6 ফুট। হ্যাঁ, 6 ফুটই আসলে সঠিক অ্যান্সার। যারা অ্যান্সার দেননি তারা দেননি, কি আর করা যাবে। তো আসেন
আমাদের বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যে আমাদেরকে অঙ্কটা করতে হবে, তাই তো? আসেন আমরা অঙ্কটা করি। বলছে প্রতি ফুট দড়ি 10 টাকায় বিক্রি হয়। প্রতি ফুট দড়ি, প্রতি মানে একটু আগে আমি কি বুঝাইলাম, একটু আগে কি বললাম, প্রতি মানে এক, মানে 1 ফুট দড়ি 20 টাকায় 10 টাকায় বিক্রি হয়, 60 টাকায় কত ফিট দড়ি পাওয়া যাবে? দেখেন 60 টাকায় কত ফুট দড়ি পাওয়া যাবে, যা বের করতে বলবে সেটা সাধারণত ডান পাশে থাকবে। যা বের করতে বলবে তাকে আমরা কোন পাশে রাখবো? ডান পাশে রাখবো। আচ্ছা, তাহলে আমরা যদি এবার এইভাবে সাজাই যে 10 টাকায় পাওয়া যায় 1 ফিট, ফিট না তো ফুট, আসলে 1 ফুট দড়ি, ঠিক আছে? তো কেন আমরা ফুটটাকে এই পাশে রাখলাম? কারণ ওরা ফুট বের করতে বলছে, কত ফুট। তো যাকে বের করতে বলবে তাকে আমরা ডান পাশে রাখবো, ঠিক আছে? ঐকিক নিয়মের ক্ষেত্রে যেই রাশিটার মান বের করতে বলবে তাকে আমরা কোন দিকে রাখবো? ডান পাশে রাখবো। সেই জন্য আমরা ঘুরায় লিখলাম যে 10 টাকায় পাওয়া যায় 1 ফুট দড়ি, যেহেতু কত ফিট দড়ি পাওয়া যায় এটা জানতে চাইছে, ঠিক আছে? তো যাকে বের করতে বলবে, যে রাশির মান বের করতে বলবে তাকে আমরা ডান পাশে রাখবো। যেহেতু ফুটের মান বের করতে বলছে এই জন্য ফুটটাকে ডান পাশে রাখলাম। আশা করি বুঝতে পারছি। এবার 1 টাকায় তাহলে কতটা পাওয়া যাবে? 1 টাকায় নিশ্চয় 10 টাকায় যা পাওয়া যায় 1 টাকায় তার থেকে কম পাওয়া যাবে, তাই কি না? ঐকিক নিয়মটা কি ছিল? ঐকিক মানে এক, আগে আমরা যা দেয়া থাকবে সেখান থেকে একে আসবো, তারপর যেটাতে বের করতে বলছে সেটাতে যাব। 10 টাকা দিয়ে যদি আমরা 1 ফিট দড়ি পাই তাহলে 1 টাকা দিলে নিশ্চয়ই কম পাবো, তাই কি না? অবশ্যই তাই। যদি তাই হয়, যখন কম হবে তখন কি হবে? ভাগ হবে, একটু আগে বলে দিলাম, তাইলে ভাগ হবে 1/10। বুঝছি? বুঝছি সবাই? এখন 60 টাকায় পাওয়া যায়, আচ্ছা 1 টাকায় যা পাওয়া যায় নিশ্চয়ই 60 টাকায় আরো বেশি পাওয়া যাবে, তাই কি না? 1 টাকা দিয়ে আপনি যা কিনবেন, আপনি যদি 60 টাকার কেনেন অবশ্যই তার থেকে বেশি পাবেন না? তো বেশি হইলেই কি হবে? গুণ হবে। একটু আগে আমরা বলে দিলাম যে কম হইলে ভাগ হবে, বেশি হইলে গুণ হবে। যেহেতু বেশি হবে তার মানে কি হবে? গুণ হবে। 1/10 আর 60 এর সাথে গুণ হবে 60। 10 দিয়ে 60 কে ভাগ করলে আপনি বিশ্বাস করেন 6 হবে, তার মানে 6, 6 ফিট, 6 ফিট, ঠিক আছে? যারা 6 ফিট অ্যান্সার করছিলেন তাদেরটা রাইট অ্যান্সার। আপনাদেরকে অভিনন্দন। আপনারা কিয়া কসমেটিক্সের সৌজন্যে পরিবেশ বান্ধব গাছ পাবেন। যদি কখনো গাজীপুর আসার সুযোগ হয় দেখা করে গাছ নিয়ে যায়। আসাদুল হাবিব ভাই, আপনার ক্লাস মিস করি। মিস করার দরকার কি ভাই? চলে আসো, ক্লাসে ঢুকে যাও, জন্য প্রস্তুতি হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, আপনার প্রশ্নের অ্যান্সার দিছি আমি মনে হয়। আচ্ছা, এবার আমরা সময় শেষের দিকে, যেহেতু আমরা বুয়েটের 3 ধাপের ঐকিকটা একটু করার চেষ্টা করি। 3 ধাপের ঐকিক, যেটাতে আসলে আমরা বিভিন্ন শর্টকাট, বিভিন্ন সূত্র টুত্র মুখস্থ করি। তো আসলে এই সূত্রগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, এগুলো আমরা শর্টকাটও করার কোনো দরকার নাই, এগুলো আমরা লজিক্যালি করতে পারি। 3 ধাপের ঐকিক সাধারণত বুয়েটের চাকরির পরীক্ষায় আসে। একজন বললেন যে ভাই বুয়েটের যদি দেখান তাহলে ভালো হয়। তো আপনার জন্য বুয়েটের চাকরির পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে, 3 ধাপের ঐকিক। তো আসেন 3 ধাপ না 4 ধাপ এটা আমাদের বোঝার দরকার নাই, আমাদের দরকার হচ্ছে অঙ্ক করতে হবে, লজিক্যালি অঙ্ক করতে হবে। কত ধাপ হবে কি হবে সেটা পরের ব্যাপার। তো আসেন আমরা একটা অঙ্ক লিখি যে 10 জন লোকের 10 বিঘা জমির ধান কাটতে 10 বিঘা জমির ধান কাটতে 10 দিন সময় লাগে। 10 দিন সময় লাগে। একজন লোকের 1 বিঘার ধান কাটতে কত সময় লাগবে? সময় লাগে। একজন লোকের 1 বিঘা ধান কাটতে কত সময় লাগবে, বা কত দিন লাগবে? সময়ের থেকে দিন বলাটা বেশি সুন্দর। কত দিন লাগবে দেখি।
দিন বলছে কিনা, হ্যাঁ, তো কতদিন সময় লাগবে? ওকে, প্রশ্নটা হচ্ছে কতদিন সময় লাগবে। দেখেন এইটাকে আপনাদের বইয়ের ভাষায় এবং বিভিন্ন জায়গায় 3 ধাপের ঐকিক বলা হয়েছে। আসলে ধাপ টাপ দিয়ে আমরা কিছু করব না, আমাদের কোনো কাজ নাই, আমরা আসলে লজিক্যালি করার চেষ্টা করব। তো আমরা আসেন লজিক্যালি করি। আমাদের বের করতে বলছে কত দিন লাগবে, তার মানে দিনটাকে আমরা ডান পাশে রাখবো, তাই তো? দিনটাকে কোন পাশে রাখবো? আমার সাথে যারা অ্যাপসের মাধ্যমে যুক্ত আছো তারা কিন্তু চাইলে এই কথা বলতে পারো, তোমাদের হাতে তো অপশন আছে। ওদের তো লিখতে হবে, তারপরে কমেন্টস করতে হবে, বিষয়টা মানে দীর্ঘ প্রসেস। আর তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা চাইলেই মাইকটা অন করেই কথা বলতে পারো, পারো কিনা? হ্যাঁ, তোমরা রেসপন্স করবা, সবসময় রেসপন্সের উপরেই থাকবা। হ্যাঁ, না হইলে তো ক্লাস নিয়ে মনে হবে কবরস্থানে ক্লাস নিচ্ছি। আর কবরস্থানে যদি ক্লাস নেই, আমি যদি একবার ভেবে নেই যে এটা কবরস্থান, তাইলে কিন্তু আর পরের লাশদেরকে মানুষ যেভাবে পড়ায় আর কি, ওইভাবে পড়াইতে গেলে আবার সমস্যা হয়ে যাবে, কিছুই বুঝবা না। যাই হোক, আমরা অঙ্কটা সলিউশনে আসি। সলিউশনে বলা হচ্ছে যে কত দিন লাগবে, দিন জানতে চাইছে, তার মানে দিনটাকে আমরা কোন পাশে রাখবো? দিনটাকে আমরা ডান পাশে রাখবো। তো রাখি, আমরা লিখব 10 জন লোকের 10 বিঘা কাটতে কতদিন লাগে? 10 দিন লাগে। 10 দিন লাগে। হ্যাঁ, আচ্ছা, এটাই তো প্রশ্ন, তো এটাই, তাই না? আচ্ছা, কেউ একজন কিছু দিছো, আমার দেখে একটু রাগ রাগ লাগলো, দেখে একটু। আমি আসলে এইভাবে শর্টকাটটাকে আমি কখনোই সাপোর্ট করি না। হ্যাঁ, তুমি হয়তো ক্যালকুলেশন শর্টকাট করছো, গুড। এটা করছো হচ্ছে রুহুল, ঠিক আছে, রুহুল আমিন, তোমাকে ধন্যবাদ। আরো 2-1 অ্যান্সার করছে। জয় দাস করছো, গুড। তারপরে হচ্ছে কি লিখছে, তোমার নাম কি ভাই? এটা ঝামা নাকি? ও না, ঝর্ণা। ঝর্ণা, ও তুমি আগের অঙ্কের অ্যান্সার করছো, গুড। হ্যাঁ, ঠিক আছে, এই তো পোলাপান তো খুবই ভালো। আচ্ছা, মাত্র কয়জন খাতাই করেছি, গুড গুড। হ্যাঁ, আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তুমি খাতাই করছো এটা আমি বুঝতে পারছি, না হলে তুমি ওইভাবে লিখতা না। হ্যাঁ, ধন্যবাদ। তাইলে 10 জন লোকের 10 বিঘা কাটতে 10 দিন সময় লাগে। এখন আসো 10 জন লোকের, আচ্ছা 10 জন লোকের, একজনকে নেই, আমরা ক্ষুদ্রতম ইউনিটে নেই, ক্ষুদ্রতম ইউনিটে নিচ্ছে। একজন লোকের 10 বিঘাই থাকুক, এটা সেম থাকুক, কাটতে কতদিন সময় লাগবে বলো তো? 10 জন লোকের যদি 10 দিন লাগে, একজন লোকের কি কম দিন লাগবে নাকি বেশি দিন লাগবে? কত লাগবে বলো? বেশি দিন। বেশি হইলে কি হবে? গুণ হবে না? বেশি হইলে কি হবে? একটু আগে কি শিখে আসলাম, বেশি হইলে কি হবে? গুণ হবে। আচ্ছা, এবার আসো, একজন লোকের 1 বিঘা কাটতে কতদিন? দেখো, বোঝার চেষ্টা করো। একজন লোকের 10 বিঘা কাটতে যতদিন লাগে, নিশ্চয়ই একজন লোকের 1 বিঘা কাটতে কম সময় লাগবে। একজন লোক 10 বিঘা কাটতে যতদিন লাগবে, 1 বিঘা কাটতে কি লাগবে? কম সময় লাগবে, তাই কিনা? বোঝা যায়, বোঝা যায়, এটা কি ফিল করতে পারতেছো? ফিল করে অঙ্ক করতে হবে। যে 10 জন লোক 10 বিঘা কাটতে 10 দিন লাগে, ভালো কথা। একজন লোক যদি 10 বিঘা কাটে, তাইলে দিনটা কি লাগবে? বেশি লাগবে না? 10 জন লাগলে, 10 জন কাটলে যা লাগতো, একজন কাটলে তো অবশ্যই বেশি লাগবে। আর বেশি লাগলেই কি হবে? গুণ হবে। আমরা গুণ করে দিচ্ছি। ওকে, এই সেকেন্ড লাইনটা বুঝছি সবাই? সেকেন্ড লাইনটা বুঝছি। এবার থার্ড লাইনে বলা হচ্ছে একজন লোকের 1 বিঘা, ওরা চাইছে কি 1 বিঘা চাইছে না? দেখো তো, একজন লোকের 1 বিঘা চাইছে, তা আমার কি 10 বিঘা রাখলে অ্যান্সার হবে? 1 বিঘায় নিয়ে আসতে হবে না? 1 বিঘায় আনতে হবে, সেই জন্য আমি 1 বিঘায় আনতেছি। একজন লোকের 1 বিঘা কাটতে কত সময় লাগতে পারে? তুমি চিন্তা করো, একজন লোক 10 বিঘা কাটতে যা সময় লাগে, একজন লোক 1 বিঘা কাটতে তার থেকে কম সময় লাগবে, তাই কিনা? যদি কম লাগে তখন যেন কি হয় ভাই? কি হয়? কম হইলে ভাগ হয়, তাহলে ভাগ 10 গুণন 10, তারপর এই 10 দিয়ে সেটাকে ভাগ করলে আলটিমেট কত দিন হয়? 10 দিন। যারা মনে মনে ভাবছিলা যে মনে হয় 1 দিন লাগবে, তাদের জন্য 1 বালতি সমবেদনা। আসলে কয়দিন লাগলো? 10 দিন লাগলো। আচ্ছা, এই অঙ্ক করতে গিয়ে এটা কি কত ধাপের অঙ্ক ঐকিক, এটা তোমার জানার দরকার আছে, বলো তো? আবার শর্টকাট আছে, শর্টকাট সূত্র, যে এম অন এইচ অন, হ্যাঁ, এই ডি অন
M2H2D2 এইরকম যে সূত্র আছে, তোমার কি এই সূত্র দিয়ে যদি তুমি অঙ্ক করো, তোমার কি লজিকটা ক্লিয়ার হচ্ছে? বা এই সূত্র তোমার মুখস্থ রাখার কোনো দরকার আছে? অঙ্কটা কি, ম্যাথ মানেই হচ্ছে লজিক। ম্যাথ যদি তুমি শর্টকাট করো তাহলে আসলে তোমার লজিক ক্লিয়ার হইল না, এবং তুমি এই যে শর্টকাট করলে এর জন্য কোথাও না কোথাও ধরা খাবা। এখন তুমি যদি বলো যে ভাই আমি ক্যালকুলেশন শর্টকাট করব কেমনে, ক্যালকুলেশন শর্টকাট করার ওয়ে আছে, যে 10 জন 10 বিঘা 10 দিন, জাস্ট এইটুকু লিখবো, 10 জন 10 বিঘা 10 দিন, এই তো, ব্যাস, আর কিছু লেখার দরকার নেই, কার কিছু লেখার দরকার নেই। তারপরে 10 জন, সরি, একজন 10 বিঘা কতদিন হবে বলো তো? 10 জন যদি 10 বিঘা কাটতে 10 দিন লাগে, একজন 10 বিঘা কাটতে বেশি লাগবে, বেশি হইলেই কি হবে, গুণ হবে, খুবই ভালো কথা। আবার একজন 1 বিঘা কাটতে কত লাগবে, নিশ্চয়ই 10 বিঘা কাটতে যা লাগতো 1 বিঘা কাটতে তার চেয়ে কম লাগবে, তার মানে 10 গুণন 10 ভাগ হচ্ছে 10, যেহেতু কম হবে সেই জন্য ভাগ হবে, কাটাকাটি করো 10 দিন। দেখো এর চেয়ে সহজ, এর চেয়ে ছোট করে করার কি কোনো দরকার আছে? আমার মনে হয় একটা অঙ্ক, মনে হয় না। তোমরা যখন এই অঙ্কগুলো আরো প্র্যাকটিস করবে, এটা তো আমি তোমাকে বুঝাচ্ছি দেখে এতক্ষণ লাগলো, আমার জন্য যদি পরীক্ষায় আসতো আমার কিন্তু এতক্ষণ লাগতো না, আরো কম সময় হয়ে যেত। তুমি যখন এই অঙ্কগুলো করবা, যখন লজিকগুলো বুঝবা, তখন কিন্তু তুমি খুব ইজিলি, খুব শর্টকাটে করতে পারবা। এত শর্টকাট করলে কি মার্ক দেবে? কেন দেবে না ভাই? ওটা তো এমসিকিউ। এমসিকিউ তুমি শর্টকাট করছো না, তুমি যে কোনো কিছু না করে আন্দাজে দাগাও, যদি ঠিক হয় তাও মার্ক দেবে। মার্ক নিয়ে টেনশন নাই। লিখিত আকারে থাকলে তুমি এইভাবে করবা, এই যে এইভাবে একটু লিখে করবা। আর লিখিত আকারের তো না, আমরা তো মূলত প্রাথমিক অবস্থায় আমাদের যে এমসিকিউ আকারে, আমাদের বুয়েট প্যাটার্নে যেটা নন ম্যাথ থাকে, বেশিরভাগ পরীক্ষায় প্রায় 99% পরীক্ষায় এমসিকিউ আকারে ম্যাথ থাকে। তো এমসিকিউ আর লিখিত থাকলে তো আমরা যেভাবে করলাম, লিখিতর মতো করে করলাম। আর এই শর্টকাটটা হচ্ছে আসলে আমাদের এমসিকিউ এর জন্য, এটা শর্টকাট না, ক্যালকুলেশন শর্টকাট। তো ক্যালকুলেশন শর্টকাট করতেই পারি আমরা, ঠিক আছে? বুঝাইতে পারছি রুহুল আমিন ভাই? বুঝছি বুঝছি। আচ্ছা, এইরকম একটা অঙ্ক দিচ্ছি, দেওয়ার পরে আমি এই অঙ্কটা দেখি কয়জন পারে। এইটা আসলে সবাইয়ের জন্য দেয়া, এই অঙ্কটা বুয়েটের চাকরির পরীক্ষায় আসা। হ্যাঁ, দেখি এইটা কয়জন পারে। আমরা এইভাবে অঙ্ক করব, এখন যেভাবে শিখলাম আমরা এইভাবে অঙ্ক করব, লজিক্যালি অঙ্ক করব। তো আসুন আমরা এই অঙ্কটা দেখি। 3 ধাপ, 3 ধাপ না কয় ধাপ এটা আমরা একটু আগে বলে নিলাম, এগুলো নিয়ে আমরা কখনোই কথা বলবো না, কত কত ধাপ। এখন প্রশ্ন হচ্ছে 7 জন লোক 7 দিনে 7টি টেবিল তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, 5 জন লোক 5টি টেবিল 5টি টেবিল তৈরি করতে কতদিন লাগবে? আচ্ছা, দেখি এই অঙ্কের অ্যান্সার কেউ করতে পারে কিনা। একটু আগে শিখাই দিলাম, ওইভাবে করতে হবে। আমি কমেন্ট সেকশনে তাকিয়ে আছি, দেখি কেউ অ্যান্সার করতে পারে কিনা। আর যারা লাইভে যুক্ত আছে অ্যাপসের মাধ্যমে, তাদের ওই যে ওখানে কমেন্টস করলে আমরা দেখতে পাই, সেক্ষেত্রে তারাও কমেন্টস করতে পারে। কেউ পারেনি? নাকি চেষ্টা চলমান? কোনটা চলমান? ওকে, চলতে চলতে তো কিয়ামত হয়ে গেলে হবে না, দ্রুত হতে হবে। হ্যাঁ, পারা যাচ্ছে?
কারো হইল না? সরাসরি বলতে 7 দিন বের হয়েছে। আচ্ছা, এটা 7 দিন হবে আসলে, অ্যান্সার রাইট অ্যান্সার হবে 7 দিন। কিভাবে দেখি? হ্যাঁ, আচ্ছা 7 জন কত দিন চাইছে না, 7টি 7 দিন। হ্যাঁ, শর্টকাটে লিখলাম 7 জন লোক 7টি টেবিল তৈরি করে 7 দিনে। ঠিক আছে, তাইলে আমরা একজন লোক 7টি টেবিল তৈরি করতে দিন বেশি লাগবে নাকি কম লাগবে? বেশি লাগবে। বেশি লাগলে কি হবে? গুণ হবে 7 গুণন 7। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এবার একজন লোক একটি টেবিল তৈরি করতে দিন কত লাগবে? কম লাগবে না বেশি লাগবে? বেশি। কি লাগবে? কম লাগবে, তাই না? 7টা তৈরি করতে যা লাগে একটা তৈরি করতে তো কম লাগবে নাকি? আচ্ছা, তাইলে ভাগ হচ্ছে এই 7। হ্যাঁ, থাকুক। আমাদের বের করতে বলছে কি 5 জন লোক 5টি, তাই না? তাহলে আমরা আসি 5 জন লোক একটি তৈরি করতে দিন বেশি লাগবে নাকি কম লাগবে? একজন লোক একটি তৈরি করতে যে দিন লাগে, 5 জন লোক একটি তৈরি করতে দিন কি লাগবে? কম লাগবে, অবশ্যই কম লাগবে। 7 গুণন 7, নিচে হচ্ছে 7। যেহেতু কম লাগবে তাহলে কি হবে? ভাগ হবে না? ঠিক আছে। আচ্ছা, এবার 5 জন লোক 5টি বের করতে হবে না? 5টি তৈরি করতে কতদিন লাগবে? 5 জন লোক একটি তৈরি করতে যা লাগে 5 জন লোক 5টি তৈরি করতে নিশ্চয়ই বেশি লাগবে। বুঝছি? 5 জন লোক একটি তৈরি করতে যে কয়দিন লাগবে 5 জন লোক 5টি তৈরি করতে কি লাগবে? দিন বেশি লাগবে না? একটি তৈরি করতে যা লাগবে 5টা তৈরি করতে তো অবশ্যই বেশি লাগবে নাকি? হ্যাঁ, গুড। তাহলে বেশি লাগলেই যেন কি হবে? গুণ হবে গুণন 5। এই 5 কাটা, এই 7 কাটা, 7 দিন। বুঝতে পারছি? বুঝছি সবাই? আচ্ছা, এখন এই যে এইটা যে আমরা করলাম এটা হচ্ছে প্রাথমিক অবস্থা দেখে এইভাবে বড় করে করলাম। আমরা যখন করব এরপরে যখন ক্লাসে অঙ্ক করব সেটা আসলে এখানেই শেষ হয়ে যাবে। এই 1 এর জায়গায় 5 আর 5 আসবে, তারপর আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এই যে 2 লাইন অতিরিক্ত করলাম এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় বোঝার জন্য। তো আমরা মানে আমাদের রুটিন ক্লাসে এই টাইপের অঙ্কগুলো আরো করব, আরো বেশি বেশি প্র্যাকটিস করব। শুধু 3 ধাপ না 4 ধাপের ঐকিক পর্যন্ত আমরা করব এবং সেগুলো খুব লজিক্যালি শর্টকাট করে আমরা করব। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিব। তার আগে আমাদের কোর্স ভর্তি এই রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আমরা প্রশ্নের অ্যান্সার দিয়েই আসলে আমরা ক্লাসটা আজকের মতো এখানে শেষ করব। তো যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আসলে এখনই শেষ করতে চাচ্ছি। একটু দেখতে চাই কারো কোনো প্রশ্ন আছে কিনা। মনে হয় নাই। ঠিক আছে, তাহলে যদি না থাকে তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করি। আবারও কখনো যারা, হ্যাঁ 7 দিন রুমান আহমেদ, গুড। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই শেষ করি। আবার আমাদের কখনো কোনো লাইভ ক্লাসে আবারও কথা হবে, আবারও দেখা হবে। তো আর যারা ভর্তি হবে তাদের সাথে তো কি প্রশ্ন করছে দেখি নাই। না না, শুধু নন ডিপার্টমেন্ট না, এখানে আমাদের ডিপার্টমেন্ট নন সবই আছে। আমি নন ডিপার্টমেন্টের এখানে জেনারেল ম্যাথ ক্লাস নিচ্ছি, আমি আবার ডিপার্টমেন্টের ক্ষেত্রে ইলেকট্রনিক্স ক্লাস নিব এবং কপাল ভালো থাকলে কালকে একটা লাইভ ক্লাসও নিতে পারি। আর সেটা ডিপেন্ড করতেছে পরিস্থিতির উপরে। আর আমাদের আসলে এই কোর্সের ভেতরে নন ডিপার্টমেন্ট সবকিছুই আছে। রুহুল ভাইয়ের আর কিছু জানার আছে? কোর্স ফি হচ্ছে 5,500 টাকা, নন এবং ডিপার্টমেন্ট মিলে। আর হচ্ছে কি ব্যাপার, ওনার প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না কেন? ট্রান্সলেটর রাখতে হচ্ছে প্রশ্ন দেখার জন্য। ও আচ্ছা, কোর্স ফি, কোর্স ফি হচ্ছে 5,500 টাকা। এর ভেতরে নন এবং ডিপার্টমেন্ট সবকিছু আছে, সবকিছু মিলায়া। আর হচ্ছে শুধু
শুধু ডিপার্টমেন্ট হচ্ছে 4,500, আর শুধু নন ডিপার্টমেন্ট হচ্ছে 3,500। ধন্যবাদ, ওয়েলকাম। হ্যাঁ রুহুল আমিন, ওয়েলকাম, ধন্যবাদ জানাইছো, তোমাকে ওয়েলকাম। ঠিক আছে তাহলে ভাই আজকের মতো আমরা এখানে শেষ করলাম। আমার একটু পরে আবার রুটিন ক্লাস আছে। এই পোলাপান তোমরা রেডি হও, আমি আবার ইলেকট্রনিক্স নিয়ে আসতেছি। ঠিক আছে।